একটা সরকার যে খরচগুলো করবেন যা থেকে সরাসরি আয় সৃষ্টি হতে পারে সেই একটা অংশ, আর একটা অংশ আছে একই সাথে সরকার নিজে খরচা করবেন না, যাদের হাতে অর্থ আছে কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংক, সেই ব্যাংকের টাকাগুলো খরচ করা হবে কিভাবে যাতে মানুষের হাতে এসে পৌঁছতে পারে, সে নিয়ে একটা দিক আছে। প্রথমটাকে আমরা বলি ফিসকাল প্যাকেজ, দ্বিতীয়টাকে আমরা বলি মনিটারি প্যাকেজ। এখন প্রথম আপনাদের একটা কথা বলে রাখি, সরকার আয় সৃষ্টির জন্য সরাসরি যে খরচের প্রস্তাবটা রেখেছেন, আমরা নানা দিক থেকে সেটার হিসাব নিলাম। যেটা মোদিজি ঘোষণা করেছিলেন সেই ঘোষণাতে এটা আছে 20 লক্ষ কোটি টাকার ওপরে। আমরা তার ওপরে 1.02 লক্ষ কোটি টাকা যোগ করে নেব, কারণ সেই টাকাটা আগেই ঘোষণা করা হয়েছিল। সমস্ত যোগ করলে পরেও যা দাঁড়ায় সেই পরিমাণটাকে আমরা হিসেবে রেখে আমরা এটাকে মাথায় রাখছি যে পুরো সংখ্যাটা দাঁড়াবে 3.22 লক্ষ কোটি টাকা। এইটা সরকার যা খরচ করবেন। আমাদের দেশের জাতীয় আয় এখন যে অবস্থায় আছে সে তার পরিমাণটা আপনি 200 লক্ষ কোটি টাকার ওপরে ধরতে পারে, 204 লক্ষ কোটি টাকা যদি ঠিক হিসেবটা নিই। আশেপাশে কিছু একটা থাকবে, 204 লক্ষ কোটি টাকায় মোটামুটি আমরা একটা হিসেবে নিতে পারি। তাহলে যেটা দাঁড়ায় সেটা হলো এই, যে আমাদের এখন যা জিডিপি, আমাদের এখন যা আভ্যন্তরীণ উৎপাদন, তার মাত্র 1.6% এই স্টিমুলাস প্যাকেজে সরকার নিজে সরাসরি খরচা করবেন। সরকার নিজে সরাসরি যে টাকাটা খরচা করেন সেই টাকা দিয়ে কি হয় সে টাকা মনে রাখবেন, ভারত সরকার যে টাকাটা খরচা করেন তার 0.96%, 0.96 ভাগ, এই জায়গাটা কেটে দিন তো, একটু কেটে দিন, খরচ করেন, তাহলে 96 টাকায় কিন্তু সরাসরি মানুষের হাতে এসে পৌঁছয়, যে টাকা থেকে আবার নতুন আয় সৃষ্টি হতে পারে। 100 টাকায় 96 টাকা আয় তৈরি হবে, আর সেই আয় আবার বাড়তি আয় তৈরি করবে, যাকে আমরা বলি এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ার। এখন সরকারের এই খরচটার জন্য আপনি কি মনে রাখবেন, আমরা অনেকেই অপেক্ষা করেছিলাম সরকার কী পরিমাণ খরচ করেন। যত বেশি সরকার খরচা করবেন ততই বেশি করে কিন্তু মানুষের হাতে টাকা যাবে এবং সেই টাকা থেকে নতুন আয় সৃষ্টি হবে। আমরা যেটা দেখলাম, সাধারণভাবে যদি আমাদের জিডিপি গ্রোথ রেট অর্থাৎ আয় বৃদ্ধির হার, যেটা দাঁড়িয়ে গেছিলো 5%-এর নিচে 4.2%, যদি সেই জায়গাতেও আমাদের অর্থনৈতিক বৃদ্ধির হারকে ধরে রাখতে হয়, তাহলে আমাদের খরচ করা উচিত ছিল 3.22 লক্ষ কোটি টাকা নয়। একটা অঙ্কের হিসেব করেই দেখা যাচ্ছে অন্তত 12 লক্ষ কোটি টাকা সরকারের খরচ করার দরকার ছিল। খরচ, ব্যাংকের টাকা না, কেন্দ্রীয় ব্যাংকের টাকা না, সরকারের নিজের খরচ, যেটা মানুষের হাতে যে পৌঁছতে পারে, এই খরচটা করার দরকার ছিল। যেখানে দরকার 12 লক্ষ কোটি টাকা খরচা করা, সেখানে সরকার খরচা করছেন মাত্র 3.22 লক্ষ কোটি টাকা। ফলত যে পরিমাণে জিডিপি বৃদ্ধির হার আমরা ভাবছিলাম 4.2% এখন আছে, এটাকে যদি আমরা অন্তত 4.2%ই ধরে রাখতে চাই, 5%ও নয়, 4.2% আমরা ধরে রাখতে চাই, তাহলেও কিন্তু এই যে টাকাটা খরচ করা হচ্ছে 3.22 লক্ষ কোটি টাকা, সেটা প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম। এবং সেই কথাটা বহু অর্থনীতিবিদ নানা দিক থেকে বলার চেষ্টা করেছেন। কাজেই সরকারি খরচা থেকে মানুষের আয় বৃদ্ধি হবে, এর যে রাস্তাটা থাকার কথা ছিল, এই রাস্তাটা আমাদের নিজের ধারণা যে খুবই কম, মোদিজির দিক থেকে খুব কম সেটার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এতটাই কম যে রিজার্ভ ব্যাংকের গভর্নর পর্যন্ত বলতে বাধ্য হয়েছেন যে যা স্টিমুলাস প্যাকেজ দেওয়া হলো, এই স্টিমুলাস প্যাকেজের ফলে ভারতবর্ষের জাতীয় অর্থনীতিতে আয় বৃদ্ধির বদলে আয় সংকোচন ঘটবে। আয় সংকোচন যে ঘটবে সেটা শুধু রিজার্ভ ব্যাংকের গভর্নর নন, যারা এগুলো নিয়ে গবেষণা করেন, যেমন স্টেট ব্যাংকের রিসার্চ উইং,
তারা, যেমন সিসিল, তারা, এদের গবেষণাগুলোতে দেখা যাচ্ছে, এরা প্রত্যেকেই বলেছেন আসলে আগামী বছরে এই স্টিমুলাস প্যাকেজ থাকার কারণেই ভারতবর্ষের অর্থনীতিতে প্রসারণের বদলে সংকোচন ঘটবে। অর্থাৎ জিডিপির বৃদ্ধি হবে না, জিডিপি আসলে কমে যাবে। আমাদের এখন যা জিডিপি আছে, আমি আপনাদের একটু আগেই বলেছি 204 লক্ষ কোটি টাকা। আগামী বছরের জিডিপি অনেকেই আশঙ্কা করছেন যে সেটা ওই 204 লক্ষ কোটিও থাকবে না, তার চেয়েও এটা নিচে নেমে যাবে। কত নিচে নামবে এ সম্পর্কে মুডির একটা বক্তব্য আছে। মুডি সংস্থা একটি, যারা এই ধরনের অর্থনীতিগুলোর গতি প্রকৃতি সম্পর্কে গবেষণা করে তাদের একটা রেটিং ঠিক করেন। তারা বলছেন ইকোনমি ইজ টু কন্ট্রাক্ট ফার্স্ট টাইম ইন 4 ডিকেডস। 4 দশকের মধ্যে এবারেই প্রথম, অর্থাৎ 2021 সালে আমাদের অর্থনীতিতে প্রসারণের বদলে সংকোচন ঘটবে। এখন 2021 সালের যে প্রথম কোয়ার্টারটি চলছে, প্রথম চতুর্থাংশটি চলছে, যেটা হচ্ছে এপ্রিল থেকে জুন, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মতে সেই সময়ে যা জাতীয় উৎপাদন হওয়ার কথা সেটা আসলে 40% নেমে গেছে। এরকম পরিস্থিতিতে অর্থনীতিবিদদের দিক থেকে একটা বড় ধরনের দাবি ছিল, অনেক অর্থনীতিবিদ একজোট হয়ে একটা অ্যাপিলও কেন্দ্রীয় সরকারের কাছে রেখেছিলেন, যে অ্যাপিলটিতে তারা এটা চাইছিলেন যে আমাদের ফিসকাল ডেফিসিটের দিকে নজর না দিয়েই উচিত সরকারের ব্যয় বাড়ানো। সরকার তাতে কোনো কর্ণপাতই করেননি। সরকার বরং যেটা করতে চাইছেন সেটা হচ্ছে ব্যাংক মারফত আরও বেশি করে ঋণ বাজারে ছাড়া সেই দিকে যাওয়ার চেষ্টাটা করছে। ওই চেষ্টাটা কেন ফল হবে না সেটাও অর্থনীতিবিদরা অনেকবার বলেছেন। এখন দেখা যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংকও সে একই সুরে কথাটা বলছেন। টাকা ব্যাংকে পড়ে আছে, কিন্তু টাকা তো নেওয়ার লোক লাগবে। টাকা কে নেবেন? সৎ ব্যবসায়ী তখনই টাকা নেন যখন তিনি বোঝেন যে ওই টাকা দিয়ে ব্যবসা করে তিনি লাভ করতে পারবেন। বাজারের পরিস্থিতি যদি ভালো না থাকে, লাভের মুখ দেখার সম্ভাবনা যদি কম থাকে, তাহলে যে কোনো প্রাজ্ঞ ব্যবসায়ী যে কাজটা করবেন সেটা হচ্ছে যত সম্ভব কম ঋণ নেওয়া। কাজেই প্রকৃত যারা উদ্যোগপতি, প্রকৃত যারা ব্যবসায়ী, প্রকৃত যারা সংস্থাগুলো চালানোর চেষ্টাটা করেন, যারা টাকা মেরে দিয়ে চলে যাওয়ার চেষ্টাটা করবেন না, এমন ধরনের মানুষেরা কিন্তু ব্যাংক মুখো হচ্ছেন, এখনও না। মোদিজি নতুন প্যাকেজ আসার পর যখন ঋণ কিছুটা সস্তা হয়েছে, তখনও পর্যন্ত ব্যাংকে ঋণ নেওয়ার জন্যে মানুষ আসছেন, উদ্যোগপতিরা লাইন দিয়ে দাঁড়িয়ে রচ্ছেন, ব্যাপারটা সেদিকে ঘটছে না। দুটো জিনিস ঘটবে বলে আমাদের আশঙ্কা। একটা হচ্ছে সরকারের গ্যারান্টিড যে টাকাটা ব্যাংকের মারফত খরচা হবে, অর্থাৎ ব্যাংক কাগজপত্র ঠিকঠাক না দেখেই ঋণ দিয়ে দেবেন, এই চাপটা যে নির্মলা সীতারামন দিয়েছেন তাদের, এই ঋণ নিতে যারা আসবেন তারাই ঋণটার জীবনে শোধ করবেন না, এটা ব্যাংকের এনপিওতে ঢুকে যাবে। আর যেটা ঘটবে সেটা হলো এই এনবিএফসি, নন ব্যাংকিং ফিনান্সিয়াল কর্পোরেশন এবং বড় সংস্থাগুলো, তারা ব্যাংকে ঢুকবেই টাকাটা নেওয়ার জন্যে। এই সমস্ত টাকাগুলো কিন্তু ব্যবসাতে আর ঢুকবে না বা কোনো উদ্যোগে ঢুকবে না, যেটা যাবে অর্থের বাজারে নতুন শেয়ার কেনার জন্যে, যাবে অর্থের বাজারে নতুন ঋণপত্র কেনার জন্য। ফলত আমাদের অর্থনীতিতে, যেটাকে আমরা রিয়াল ইকোনমি বলি, সেই রিয়াল ইকোনমিতে উৎপাদন ক্ষেত্রে যে কাজকর্ম বেড়ে যাওয়ার দরকার, যাতে করে মানুষের আয় বাড়ে, যাতে করে মানুষের নিয়োগের একটা ব্যবস্থা হতে পারে, এই জায়গায় কিন্তু আসলে এই অর্থটা আসবে না। এই অর্থগুলো যেটা কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকগুলোকে চাপ দিয়ে বাজারে ছাড়া হয়েছে, এই সমস্ত অর্থই কিন্তু আসলে চলে যাবে সেটা হলো যারা এই সুযোগটা নিতে পারেন, সেই সুযোগ সন্ধানী কিছু মানুষের হাতে। সেটা যেহেতু পৌঁছবে না আপনার উৎপাদন ক্ষেত্রে, কাজে সাধারণ মানুষের হাতে সেই টাকাটা পৌঁছবে এটা ভাবার কোনো কারণ থাকবে না। শেয়ার বাজার চাঙ্গা থাকবে, সোনার বাজার চাঙ্গা থাকবে, হয়তো রিয়েল এস্টেটের বাজারে চাঙ্গা হবে, কিন্তু সাধারণ মানুষের
আয়ের উৎস যেগুলো হতে পারতো, যে ধরনের কাজ, ম্যানুফ্যাকচারিং সেক্টর বা সার্ভিসেস সেক্টর, যেখানে মানুষের কাজ আসতে পারতো, এমন জায়গায় কিন্তু এই বিনিয়োগগুলো যাবে না। তাহলে এক কথায় বললে জিনিসটা এরকম দাঁড়াচ্ছে, যে টাকা সরাসরি মানুষের কাছে যেতে পারতো, যেটাকে আমরা বলতে চাইছি কেন্দ্রীয় সরকারের নিজের খরচা, যেটা আমি একটু আগে বললাম আপনাদের 3.22 লক্ষ কোটি টাকার বেশি নয়, যার থেকে সরাসরি আয় সৃষ্টি হতে পারতো মানুষের কাছে, খরচ করার সামর্থ্য সৃষ্টি হতে পারতো মানুষের কাছে, সেটা থাকলেও প্রয়োজনের তুলনায় অনেক কম। হওয়া উচিত ছিল 12 লক্ষ কোটি টাকা, হলো 3.22 লক্ষ কোটি টাকা, অনেক কম। ফলত বাজারে চাহিদা চাঙ্গা হবে না। উল্টো দিকে যেখানে যে টাকাটা পড়ছে, সেখানে যারা সৎ উদ্যোগপতি, তারা ওই টাকা নিতে মতেই আসবে না, কারণ বাজার চাঙ্গা নয়। তারা আগেও আসছিলেন না, ব্যাংক বুকও হচ্ছিলেন না, এখনও হবেন না। ফলত মাঝখান থেকে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে, যে জায়গাতে টাকা গেলে পরে মানুষের কর্মসৃষ্টি হতে পারত, সেই জায়গাতে টাকাটা যে পৌঁছবে না বলে আমাদের ধারণা। যে জায়গায় টাকাটা গেলে পরে মানুষের আয় সৃষ্টি হতে পারত, সেখানেও টাকাটা পৌঁছবে না, কারণ সরকার খরচা করবেন না। এইটা আমাদের মনে রাখতে হবে। অনেকে বলেছেন, যেমন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বলেছেন, এবং এর সঙ্গে আমি একমত, যে সরকার যদি মনিটারি বেসটাকে অফ দ্য রিজার্ভ ব্যাঙ্ক খানিকটা বাড়িয়ে, অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্কের দুটো জিনিস থাকে লায়াবিলিটির দিকে, একটা হচ্ছে কমার্শিয়াল ব্যাংকের কাছ থেকে যে টাকাটা সে পায় সেইটা, আর তার সঙ্গে সেই যে নোট ছাপায়, দুটো মেলালে যেটা হয়, এটাকে বলে মনিটারি বেস। এই মনিটারি বেসটাকে একটু ওয়াইডেন যদি করা যেতে পারতো, অর্থাৎ ব্যাংকের কাছে টাকা কিছু পড়ছে, এসে রিভার্স রেপোতে টাকা তো আসছেই, প্লাস আপনার একই সাথে যদি নোট ছাপানো হয়, এবং সেটা ট্রেজারি বন্ডের বিপরীতে সরকার যদি ঋণ নিতেন, তাহলে পরে আপনার এই 12 লক্ষ কোটি টাকা, যেটা দিলে পরে আপনি অন্তত 4% গ্রোথ পেতেন, সেই জায়গায় ইকোনমিটাকে আনতে পারতেন। এই কাজটা আপনি করেননি। উল্টো আপনি কি করেছেন, বাণিজ্যিক ব্যাংকগুলো তারা যেহেতু এমন কোনো মানুষ খুঁজে পাচ্ছিলেন না যাদের ঋণ দিতে পারেন, প্রকৃত ঋণগ্রহীতার অভাবে কমার্শিয়াল ব্যাংকগুলো যেটা করছিলেন, সেটা হলো তাদের হাতে যে টাকাটা এসে পড়ছিল আমানতের টাকা, সেটাকে রিজার্ভ ব্যাংকে পাঠাচ্ছিলেন একটা সুদ পাওয়ার জন্য। এই পদ্ধতিটাকে বলা হয় রিভার্স রেপো অপারেশন। কমার্শিয়াল ব্যাংক রিজার্ভ ব্যাংকে টাকা পাঠিয়ে দেয়, ঠিক রিজার্ভ ব্যাংকে এটা জমা পড়ে, তার বদলে তারা, অর্থাৎ কমার্শিয়াল ব্যাংক, একটা ইন্টারেস্ট পান। এখানে কীরকম টাকা জমা পড়ছিল, মে মাসের প্রথম দিকটায় যখন কোনো ব্যবসায়ী ব্যাংকে আর যাচ্ছিল না ঋণ নেওয়ার জন্য, আর ব্যাংকও করছিল কি, যে টাকা এসে পড়ছিল সমস্তটাই রিজার্ভ ব্যাংকে পাঠাচ্ছিল, রিভার্স রেপো অপারেশনে রেখে কিছু সুদ পাওয়ার জন্যে, মানে সামান্য সুদ পাওয়ার জন্য পাঠাচ্ছিলেন। সেই টাকার পরিমাণ ছিল 8.5 লক্ষ কোটি টাকা। লং টার্ম রেপো অপারেশনের জন্য রিজার্ভ ব্যাংকের নিজের হাতেই ছিল আপনার সে সময়ে 2.5 লক্ষ কোটি টাকা। এই দুটো টাকাকে আপনি যোগ করলে পরে 10 লক্ষ কোটি টাকার বেশি পাবেন। এই টাকাকে যদি নিয়ে এসে ট্রেজারি বন্ডের এগেনস্টে গভর্নমেন্ট নিজে ধার নিয়ে সেই টাকাটা খরচ করে মানুষের হাতে দিতেন, তাহলে পরে আমার ধারণা অন্তত বাজার একটা চাঙ্গা হতো, মানুষের দিক থেকে চাহিদা আসতো বাজারে। আর মনে রাখবেন, বাজারে যদি চাহিদা বাড়ে, ব্যবসায়ীরা ঠিক বুঝতে পারে, তারা তখন ব্যাংকে গিয়ে বলে আমায় টাকা দাও, আমি ব্যবসা করব। বাজারে যদি সিগন্যাল থাকে যে ব্যবসা চলছে না, তাহলে কোনো সৎ ব্যবসায়ী ব্যাংকে টাকার জন্য গিয়ে হাজির হবে না, ব্যবসাটা চলতে হবে। কাজেই চাহিদার দিক থেকে যে সমস্যা, এই সমস্যাটাকে আগে অ্যাড্রেস করার দরকার ছিল। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় প্রস্তাব দিয়েছিলেন যে এখন যেহেতু সমস্যাটা চাহিদার দিক থেকে, সমস্যাটা লোকের হাতে টাকা নেই, কাজেই প্রয়োজন হলে পরে, এবং ব্যাংক সেটা করতেই পারে, রিজার্ভ ব্যাংক পুরনো কায়দায়, অর্থাৎ আমাদের এখানে ফিসকাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেটারি ম্যানেজমেন্ট অ্যাক্ট আসার আগে যা ছিল, বা ওই অ্যাক্টেও একটা জায়গায় প্রভিশনটা দেওয়া আছে, এই অ্যাক্ট অনুসারে যদি আপনার রিজার্ভ ব্যাংক তার কাছ থেকে জমা পড়া টাকাটা কেন্দ্রীয় সরকারকে দিতেন, কেন্দ্রীয় সরকার সেগুলো যদি সাধারণ মানুষের কাছে ব্যয় করার জন্য বিনিয়োগ করতেন,
অর্থাৎ মানুষের হাতে টাকাটা পৌঁছে দিতেন, বাজার চাঙ্গা হতো। আর বাজার চাঙ্গা হলে কিন্তু ব্যাংকে ঋণ নেওয়ার জন্য সৎ ব্যবসায়ী আসতেন। ইনফ্লেশন কি হতো না, যেখানে ডিমান্ডের এত চাপ, অর্থাৎ ওখানে তো টাকা নেই বলে জিনিস বিক্রি হচ্ছে না, সেখানে ইনফ্লেশন হওয়ার কোনো সম্ভাবনা আছে বলে আমি অন্তত মনে করি না। এমন কি হতে পারতো যে এটা হওয়ার ফলে সরকারের উপর ভয়ানক চাপ পড়লো এবং সরকারের ক্রেডিবিলিটি বাইরের বাজারে কমে গেল। ভারতবর্ষের সোভারিন বন্ডের বাজার খুব খারাপ, এটা আজ পর্যন্ত হয়নি। এইটুকুর জন্য অন্তত হওয়ার কথা না। সঙ্গে সঙ্গে আরেকটা কথা মনে রাখা দরকার, বাজার যদি চাঙ্গা হয়, ব্যবসা যদি চলে, জিএসটি আদায় ভালো হবে। বাজার যদি চাঙ্গা হয়, ব্যবসা যদি ভালো চলে, কর্পোরেট ট্যাক্স আদায় ভালো হবে। বাজার যদি চাঙ্গা হয়, ব্যবসা যদি চলে, প্রাইভেট ইনকাম ট্যাক্স যেটা, সেই ট্যাক্সের আদায়ও ভালো হয়। সরকারের রেভিনিউ ভালো হলে পরে সরকার যে টাকাটা ধার করেছেন, এই টাকাটা শোধ করে দেওয়া কিছু কঠিন ছিল না। নানা দিক থেকে যুক্তি দিয়ে কাজেই অনেকেই এটা বলেছেন যে স্টিমুলাস প্যাকেজের মাধ্যমে মোদি যেখানে এসে পৌঁছলেন, এর চেয়ে আনফর্চুনেট জায়গা বোধহয় ভারতবর্ষ কোনোদিন দেখেনি। এরকমভাবে যেখানে চাহিদার সংকট রয়েছে, করোনা কালেই যে আছে তা নয়, করোনার আগেই অর্থনীতি ঢুকছিল চাহিদা সংকটের কারণে। সবাই বলছিলেন যে চাহিদা সংকট ভারতের মূল সমস্যা, এমনকি বড় বড় ব্যবসায়ীরাও বলছিলেন যে চাহিদা সংকট ভারতের মূল সমস্যা। এমনকি রাহুল বাজাজের ছেলে, সে যখন নিজেদের কথাগুলো বলছেন, তার কথার মধ্যে ওই কথাটা থাকছে যে সমস্যাটা চাহিদার সমস্যা, সমস্যাটা যোগানের সমস্যা নয়। এটা যখন সকলে বলছেন এবং কথাটার মধ্যে যখন যুক্তিটাও খুব পাকা, তখন আমরা আশা করেছিলাম যে অন্তত সরকারের স্টিমুলাস প্যাকেজে সরকারি খরচের অংশটা অনেক বেশি বাড়বে, কিন্তু যেটা হয়নি। একটা আশা আমরা এখনও করে বসে আছি যে আগের 20 লক্ষ কোটি টাকার ফিসকাল স্টিমুলাসে যেহেতু কোনো কাজ হচ্ছে না তো দেখাই যাচ্ছে, ব্যাংক বসে আছে, টাকা নেওয়ার জন্য কেউ আসছে না, সৎ ব্যবসায়ী পাওয়া যাচ্ছে না। সেখানে যদি সরকার এটাকে রিথিঙ্ক করে এবং যদি এই চিন্তাটা মাথায় আসতে শুরু করে যে আমাদের আসলে চাহিদাটাকে একটা চাঙ্গা করানোর দরকার আছে, তাহলে পরিস্থিতির বদল ঘটতে পারে। তাহলে হয়তো এটা ঘটবে যে মানুষের আয় সৃষ্টি করার মতো কিছু ব্যয় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে করবে। ইতিমধ্যে আমি যেটা দেখছি সেটা হচ্ছে সরকার বাধ্য হচ্ছেন, চাপে পড়েই বাধ্য হচ্ছেন মনরেগার খরচ বাড়িয়ে দিতে, অর্থাৎ যাতে মানুষের আয় সৃষ্টি হয়। 204 টাকা তো পায়, ওই টাকাটা অন্তত মানুষের হাতে যেতে পৌঁছয়, এমনভাবে খরচ করার জন্যে সরকার বাধ্য হচ্ছেন। মনরেগার খরচা বাজেটে বেড়েছে, বাজেটের বাইরেই বেড়েছে 40,000 কোটি টাকা। 60,000 কোটি টাকা ছিল, আরও 40,000 কোটি টাকা দিয়ে ওটা 1 লক্ষ কোটি টাকা হয়েছে। মনরেগাতে এই যে করছেন সরকার, এবং একই তার সাথে দেখলাম এটাও একই ব্যাপার, বোঝাই যাচ্ছে খুব চাপে পড়ে গভর্নমেন্ট এটা করছে। সেটা হলো যে রুরাল হাউসিং, গ্রামাঞ্চলে বাড়িঘর তৈরি করার জন্য বা এই ধরনের স্থায়ী সম্পদ তৈরি করার জন্য সরকার একটা খরচ আছে, গরিব কল্যাণ যোজনা। এটাতেও দেখলাম যে খরচ বাড়ানো হয়েছে। যদি এইখান থেকে অন্তত সূত্রটাকে গভর্নমেন্ট নিয়ে বোঝার চেষ্টা করেন যে আসলে মানুষের হাতে টাকা পৌঁছে দিতে হবে, তাহলে আমার ধারণা এই ক্রাইসিস থেকে কিছুটা উত্তরণের রাস্তা আমরা খুঁজে পেতে পারি। আর সরকার যদি আগের জায়গাতেই এক বজ্ঞার মতো দাঁড়িয়ে থাকেন, তাহলে আমার ধারণা অত্যন্ত বড় ক্রাইসিস হবে। ক্রাইসিসটা কোথায়, এইটা বলতে গিয়ে আমি দ্বিতীয় অংশে আসছি। ক্রাইসিসটা হচ্ছে মানুষের চাকরি না থাকার ক্রাইসিস। চাকরিটা হচ্ছে ঠিকমতো নিয়োগ সৃষ্টি না হওয়ার ক্রাইসিস। ক্রাইসিসটা হচ্ছে যে প্রকল্পগুলো চলছিল সেই প্রকল্পগুলো বন্ধ হয়ে যাওয়ার ক্রাইসিস। আমাদের মনে রাখতে হবে, করোনার গ্রাসে পড়ার আগেই ভারতবর্ষে বেকার মানুষের সংখ্যা ছিল, এটা সরকারি হিসেব 2017-18 সালের যে পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে, তাতেই এই তথ্যটা পাওয়া গেছিল। যেটা দেখা গেছিল সেটা হচ্ছে ভারতবর্ষের যে কর্মক্ষম মানুষ যারা কাজের বাজারে আসেন, কাজ করতে চান, তাদের 6% বেকার। হিসেব করলে পরে সেটা আপনার দাঁড়াবে 50 লক্ষ। তার যদি আপনার 6% ধরেন, 3 কোটি বেকার নিয়ে আমরা চলছিলাম। এরপরে যেটা ঘটলো সেটা হচ্ছে করোনা কালে আরও প্রচুর প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেল, এবং প্রতিষ্ঠানগুলো বন্ধ যত হতে শুরু করলো,
নিয়োগহীনতা বাড়তে লাগলো, বাড়তে বাড়তে কোথায় দাঁড়ালো তার একটা হিসেব সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি তারা একটা হিসেব রেখেছিল। যে হিসেবটা আমি দেখছিলাম যে মে মাসের শেষে ভারতবর্ষে নিয়োগহীনতার হার দাঁড়াচ্ছে 26%। 50 কোটি কর্মক্ষম মানুষ আছেন, কাজের বাজারে আছেন 50 কোটি মানুষ। এই 50 কোটি মানুষের 26% মানুষেরই এখন কোনো কাজ নেই, পরিস্থিতি এই জায়গায়। এরকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে একটা অর্থনীতি যদি দাঁড়িয়ে থাকে, তাহলে পরে আপনাকে কিন্তু প্রথম অ্যাড্রেস করতে হবে, প্রথম চিন্তায় আনতে হবে, প্রথম যে জিনিসটা নিয়ে কথাবার্তা বলতে হবে সেটা হচ্ছে মানুষের এই কর্মটাকে ফিরিয়ে দেওয়া যায় কীভাবে। আমি দুঃখের সাথে যে বলতে বাধ্য হচ্ছে, কর্ম ফিরিয়ে দেওয়ার পরিস্থিতি তৈরি করার জন্য গভর্নমেন্টের যে কিছু করার আছে, এই জিনিসটাই আসলে ভালো করে বুঝছেন না আমাদের কেন্দ্রীয় সরকার। যদি এটা বুঝতেন যে প্রথম এটা করি, চাহিদাটাকে চাঙ্গা করার চেষ্টা করি, চাহিদা চাঙ্গা করলে পরে ব্যবসায়ীরা ব্যবসা করতে আসবেন, তারা আবার নতুন বিনিয়োগ করবেন, ব্যাংকে টাকা পড়ে থাকবে না, তারা ধার নেবেন, ব্যবসায়ী বাজারে একবার নেমে পড়লে পরে তাতেই আপনার ব্যবসার গতি ধীরে ধীরে ঠিক জায়গায় এসে পৌঁছবে। ইকোনমি যেটা ডিরেইলড হয়ে আছে সেটা আবার ঠিক রেলে সেই চাকাগুলো ঠিক জায়গাতে এসে পৌঁছে যাবে। যদি এইটা কথা হয় তাহলে কিন্তু আবার ঘুরে ফিরে ওইটাই ওঠে। আপনি যদি কর্মহীনতার সমস্যাটাকে অ্যাড্রেস করতে চান, তাহলে আপনাকে আসলে চাহিদা সৃষ্টির জায়গাটা পৌঁছতে হবে, যাতে ব্যবসায়ী ব্যবসা করেন, উদ্যোগপতি উদ্যোগ খোলেন, উদ্যোগপতি উদ্যোগ খুললে মানুষের আবার নিয়োগ আসবে, ব্যবসায়ী যদি ব্যবসা করে তাহলে মানুষের আবার নিয়োগ আসবে। আবার নিয়োগ আনার উপায় তাহলে কি? উপায় হচ্ছে আপনার চাহিদা সৃষ্টি করা। চাহিদা সৃষ্টির উপায়টা কি? সরকার আরও বেশি খরচা করুন। সরকার খরচাটা করতে পারেন কি করে? নোট ছাপিয়ে। সরকার নোটটা ছাপাবেন কিসের বলে? মনিটারি বেস অফ দ্য রিজার্ভ ব্যাঙ্ক, এটাকে ওয়াইডেন করে। সেটা করলে বিপদ আছে কি? আমাদের দেশে কি ইনফ্লেশন হতে পারে? না। যে ইকোনমিতে এত বেশি চাহিদা সংকট, সেই ইকোনমিতে নতুন নোট এসে বললে আসলে তার দরুন কোনো ইনফ্লেশন হওয়ার সম্ভাবনা থাকে না। আমাদের দেশে কি আয় বৃদ্ধি যেটা ঘটতে পারে, তার ফলে সরকারের ট্যাক্স জিডিপি রেশিও যেটাকে আমরা বলি, সরকারের ট্যাক্স জিডিপি রেশিও অধোগতি ঘটবে না? মোটেই তা না। বরং যেটা ঘটবে, জিডিপি বাড়বে, ট্যাক্সটা তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে। এ কথাগুলো আমি আগে একবার বলেছি, আরও একবার বললাম শুধু এইটা বোঝানোর জন্য যে তীব্র নিয়োগহীনতার সমস্যা যে দেশে আছে, সেখানে কিন্তু আপনাকে প্রথম চাহিদা সংকট মেটানোর চেষ্টাটা করতে হবে। একটা ভালো এই আমাদের অর্থনীতিতে কৃষিটা এখনও অত খারাপ অবস্থায় পড়েনি। করোনা কালে, করোনা পরিস্থিতির মধ্যে 40%, রাফলি 41% মানুষ কৃষিতে কাজ করে। ওইখানে যদি আরও নিয়োগ সৃষ্টির কতগুলো জায়গা তৈরি করা হয়, এই মনরেগা, গ্রামীণ আবাস যোজনা প্রকল্প বা সরকারি যে বিভিন্ন গ্রামীণ প্রকল্প, এগুলোর মধ্য দিয়ে, যেটা আমি আগে বলছিলাম, তাহলে হয়তো আপনি অত সংকটের সামনে পড়বেন না, যে পরিস্থিতিকে সামাল দেওয়ার সুযোগ আছে। কিন্তু এটা ঘটনা, যদি এই ধরনের কর্মহীনতা থাকে, আমাদের দেশে 37 কোটির বেশি মানুষ আছে যারা ক্যাজুয়াল লেবার, রেগুলার লেবার আর সেলফ এমপ্লয়েড মানুষ। এরা কৃষির সঙ্গে যুক্ত নন, কৃষির বাইরে চলে এসেছে, অনেকটাই তাদের কাজকর্ম হচ্ছে কৃষি বহির্ভূত। এই মানুষগুলোকে যদি আপনি কোনো কাজের জায়গা না দিতে পারেন, তাহলে পরিস্থিতিকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার অবস্থা কিন্তু আপনার হবে না। আমি তার সাথে আরেকটা কথা বলতে চাই, আর দুটো কথা বলতে চাই। সবচেয়ে খারাপ অবস্থা যারা পড়েছেন তারা হচ্ছে মাইগ্রেন্ট ওয়ার্কার। মাইগ্রেন্ট ওয়ার্কার খারাপ অবস্থার মধ্যে কেন পড়েছেন? পড়ার কারণটা হচ্ছে তারা এক জায়গা থেকে ছেড়ে আরেক জায়গায় গিয়ে কাজ করছিলেন। আমরা এগুলোকে সার্কুলার মাইগ্রেশন বলি। গিয়ে থাই ভাই বসবাস করেন না, তারা ওখানে কাজ টাজ করে পকেটে কিছু টাকা নিয়ে দেশে ফিরে আসে। আমাদের পশ্চিমবঙ্গের ধরুন নদিয়া, মুর্শিদাবাদ, উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায়, দক্ষিণবঙ্গের সুন্দরবন অঞ্চলে প্রচুর মানুষকে পাবেন যারা এভাবে সার্কুলার মাইগ্রেটিং করেন, অর্থাৎ এখানে দেশ আছে কিন্তু অন্য জায়গায় যেয়ে কাজটা করে আসেন। যেখানে কাজ করেন সেখানে কাজ বন্ধ হয়ে গেছে তাদের, এবং কাজ যখন বন্ধ হয়েছে তখন কেউই বলেনি যে বন্ধ পিরিয়ডে তোমরা কিছু টাকা পাবে। টাকা পায়নি, তাদের থাকার জায়গা নেই, তারা ফিরতে পারছে না, ফেরার দুরবস্থা, ফিরলে কাজ নেই।
কত মানুষ এরকম আছেন। এখন ব্যাপার হচ্ছে মাইগ্রেন্ট লেবারের সংখ্যাটা কত, সার্কুলার মাইগ্রেশন যেটাকে বলছি আমি, সংখ্যাটা কত, এটা দিয়ে হচ্ছে বিশাল অঙ্কের ফারাক আছে। কেন্দ্রীয় সরকারের হিসেব হচ্ছে 90 লক্ষের মতো হবে, তারা একটা অ্যাসেসমেন্ট করেছিলেন একটা বিশেষ হিসেব থেকে। কিন্তু অন্য হিসেবরা, যেমন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের রবি শ্রীবাস্তব একটা হিসেব করেছেন, এর ধারে কাছে আসছে না। তার যেটা হিসেব সেটা হচ্ছে 2.5 কোটি। আর 2.5 কোটি যদি হয়, আপনি 5 দিয়ে গুণ করুন, অন্তত 10 কোটি মানুষ, 5 জনের সংসার যদি হয়, তারা বিপন্ন একটা অবস্থায় এসে পড়েছেন। তাদের জন্য সরকার থেকে কোনো রকম কোনো ব্যবস্থা করা হলো না। এই যে পরিস্থিতিটা, এই পরিস্থিতি আমার ধারণা ভারতবর্ষ কোনোদিন দেখেনি। রাশি রাশি মানুষ রাস্তা দিয়ে হাঁটছেন, কোথায় পথের শেষ কিচ্ছু জানেন না, না আছে খাবার, না আছে ওষুধ, না আছে বিশ্রাম নেওয়ার জায়গা। কেন্দ্রীয় সরকার বলছে রাজ্য সরকার এদের হিসেব রাখেনি কেন, রাজ্য সরকার বলছে কেন্দ্রীয় সরকারের দায়িত্ব। কেউই কোনোভাবেই বলছে না যে এটা আমার দায়িত্ব। আমি তো বলবো রাজ্য সরকারগুলোর বেশি দায়িত্ব। আমাদের এখানে সরকার বলছেন যে কোন জায়গা থেকে কত মাইগ্রেন্ট লেবার গেছে, আমি তার কোনো হিসেবেই রাখি না। কেন? শ্রম দপ্তরের একটা বিশেষ বিভাগ আছে যেখানে এই মাইগ্রেন্ট লেবারের রেজিস্ট্রি হওয়ার কথা। তা তিনি 9 বছর গভর্নমেন্ট চালাচ্ছেন, জানেনই যে এরকম একটা দপ্তর আছে, এবং সেই দপ্তর থেকে তো তাদের একটা হিসেব রাখার কথা ছিল। তিনি পরিষ্কার বলে দিলেন, আমাদের মুখ্যমন্ত্রী আমাদের কাছে, আমি ম্যাজিস্ট্রেটদের বলেছি এই হিসেবটা খুঁজে টুজে বার করুন, আমাদের কাছে কোনো হিসেব নেই, হিসেব থাকার কথা। রাজ্য সরকারগুলো, কোনো রাজ্য সরকারই এ ব্যাপারে তাদের দায়িত্ব অস্বীকার করতে পারেন না। আমি ব্যতিক্রমী দেখেছি কেরালা সরকার মাইগ্রেন্ট ওয়ার্কারদের বলেছে গেস্ট ওয়ার্কার, অতিথি শ্রমিক, এবং তাদের জন্য করোনা প্যাকেজ তারা রেখেছেন যতদিন তারা ওখানে ছিলেন। আমাদের এখানে পশ্চিমবঙ্গে আমি কোনোদিন করোনা প্যাকেজ শুনলাম না। এখানে যে বাইরের লোকেরা কাজ করতে এসেছেন তাদের জন্য, অথবা যারা এসেছেন তাদের জন্য কোনো ব্যবস্থা করার বদলে ওই ট্রেনটার নাম দিয়ে দেওয়া হয়েছে করোনা স্পেশাল। এই ধরনের অমানবিক উক্তি আমার ধারণা কারোরই করা উচিত না। জিনিসটা কোথায়, কত গভীরে, এ সম্পর্কে অন্তত আলোচনাটা হওয়ার দরকার, এবং পরিস্থিতি যে কত গম্ভীর সেটা বুঝে ওই অনুযায়ী পদক্ষেপ নেওয়া উচিত ছিল বলে আমার ধারণা। মাইগ্রেন্ট ওয়ার্কার হয়ে গেল আপনার এখন রাস্তার বিষয়। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার কেউই এদের প্রকৃত দায়িত্ব নিল না। তবুও আমি বলবো এখন কেন্দ্রীয় সরকার মাইগ্রেন্ট লেবারের জন্য কিছু স্পেশাল প্যাকেজ, কাজের প্যাকেজ, যাতে 204 টাকা অন্তত দিনে পায়, তার একটা ব্যবস্থা আনছেন। কতগুলো রাজ্যে ইতিমধ্যে সেটা চালু হয়েছে, ভালো লাগলো দেখে। কিন্তু পশ্চিমবঙ্গ এটা চালু করতে দেয়নি। পশ্চিমবঙ্গ কেন দিল না তো আমি জানি না। কিন্তু মাইগ্রেন্ট ওয়ার্কারের জন্য আমার ধারণা কতগুলো প্রকল্প নিতে হবে, যাতে তারা যে সময় এখানে আছেন, মাইগ্রেট করতে পারছেন না, তাতে কাজটা তারা করে যেতে পারেন। এটা হলো না। কাজেই তীব্র কর্মহীনতা এবং একই সাথে মাইগ্রেন্ট ওয়ার্কার এসে পড়ে প্রত্যেকটা রাজ্যেরই কিন্তু কর্মপরিস্থিতি অত্যন্ত খারাপ হয়ে গেছে। আর এরই সাথে আরেকটা জিনিস এসেছে যেটা ভাবতে গেলে আতঙ্ক লাগে, সেটা হচ্ছে আমাদের এখানকার যে শ্রমজীবী মানুষ নিয়মিত কাজ করতেন বলে জানতেন, তাদের কারখানাগুলো বন্ধ হয়ে যাওয়া লকডাউনের জন্য, 47 দিনের লকডাউন, প্রায় অনেকটাই বা 70%, এটা হচ্ছে আপনার পুরোপুরি বন্ধ। এই ওয়ার্কাররা যখন তাদের মজুরি চাইতে গেছে তখন বলা হয়েছে কাজ নেই তো মজুরি কিসের। একটা অত্যন্ত সঠিক কথা প্রভাত পট্টনায়ক একটা প্রবন্ধে রেখেছেন, আমি তার সাথে একমত। সেটা হলো এই শ্রমিকেরা তো নিজের ইচ্ছে কাজ সেরে আসেননি, তারা কাজ বন্ধ করতে বাধ্য হয়েছেন, কারখানা বন্ধ হয়েছে। তাহলে কারখানা বন্ধ করার দায়িত্ব যার, তাকেই শ্রমিকদের মজুরির দায়িত্বটা নিতে হবে। কারখানা বন্ধ করার দায়িত্বটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের। তিনি লকডাউন ঘোষণা করিয়ে কারখানাগুলো বন্ধ করেছে। তাই যদি হয় তাহলে এই যে পিরিয়ডটা করোনার পিরিয়ড, এই পিরিয়ডের মজুরি যেটা এদের প্রাপ্য, এইসব ওয়ার্কারদের কর্মস্থানে যারা 2 মাস কাজ পাননি, তৃতীয় মাসে কিছু কিছু কাজ পাচ্ছেন, তাদের বকেয়া 2 মাসের বেতন দেওয়ার দায়িত্ব আসা উচিত কেন্দ্রীয় সরকারের। এই কথাটা কেন জোর দিয়ে বলা হচ্ছে না জানি না। আমি তো বিভিন্ন ট্রেড ইউনিয়ন অর্গানাইজেশন, পার্টিকুলারলি ধরুন C2, একে আমি বলবো
যে তাদের দিক থেকে জাতীয় স্তরে এইটা নিয়ে একটা বড়সড় আন্দোলনে নামার দরকার আছে। কাজ বন্ধ হয়েছে, তার জন্য দায়ী কে? যদি মালিক বলে আমি দায়ী না, তাহলে দায়ী অবশ্যই দাঁড়াচ্ছে কেন্দ্রীয় সরকার। তাহলে কেন্দ্রীয় সরকারের দায়িত্ব হচ্ছে লকডাউন পিরিয়ডে তাদের যে মজুরি, এই মজুরিটা দিয়ে দেওয়ার ব্যবস্থা করা। এটা তো হলোই না, বরং এই লকডাউনের সুযোগ নিয়ে উত্তরপ্রদেশ সরকার, গুজরাট সরকার শ্রম আইনগুলোকে অদল বদল করে দিচ্ছে। 8 ঘন্টার কাজের জায়গায় 12 ঘন্টা কাজ, কোনো ধরনের কাজের জায়গায় নিরাপত্তা না থাকা, কাজ আমরা ওয়ার্ক প্লেস সিকিউরিটি বলি, সেগুলো যা কিছু আছে সব তুলে দেওয়া হচ্ছে। ওয়ার্কারদের যে সোশ্যাল সিকিউরিটি থাকে, যার ওপর ভরসা করেন একটা কাজে ঢোকার সময় একটা মানুষ, সেগুলো সব তুলে দেওয়া হচ্ছে। এবং কেন করোনাকালেই এটা করতে হবে তা আমি বুঝতে পারছি না। এ নিয়ে তো ভারতবর্ষে কথা চলছে, আন্দোলন চলছে, শ্রমিকেরা একরকম বলছেন, মালিকপক্ষ আরেক রকম বলছেন, সরকার একরকম কথা বলছেন, সরকার এক ধরনের আইন চালছেন। আমরা একটা বিতর্কের মধ্যে ছিলাম। করোনা এমন কি দিল যার জন্য এই বিতর্কের পর্যায়টা শেষ হয়ে গেল। এমন একটা সময়ে আপনার 8 ঘন্টা শ্রমের আইন তুলে দেওয়ার চেষ্টা করছে কিছু রাজ্য সরকার, যখন কোনো মানুষ বাইরে বেরিয়ে আন্দোলন করতে পারবেন না, কারণ সোশ্যাল ডিস্টেন্সিং রাখতে হবে। তা সোশ্যাল ডিস্টেন্সিংয়ের সুযোগটা কারা নিচ্ছেন? আমি তো দেখছি এই পক্ষ নিচ্ছেন। যে পক্ষের কথা আপনি বলছিলাম, মালিক পক্ষ বলুন বা যারা কারখানা চালান তাদের কথা বলুন, তারা সুযোগটা নিচ্ছেন, আইনত এই সুযোগটা দিয়ে দিচ্ছেন সরকারগুলো। এবং এর বিরুদ্ধে যে কোনো আন্দোলন করবেন তার কোনো পরিস্থিতি রাখছেন না, কারণ সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রাখতে হবে। একসাথে 4 জন বা 5 জন কোনো একটা জায়গায় জমায়েত হতে পারবেন না। একটা ভালো লক্ষণ যে উত্তরপ্রদেশ সরকার যে ধরনের আইনগুলো করতে চেয়েছিলেন, সেগুলো শেষ পর্যন্ত এলাহাবাদ হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গেছে। সুপ্রিম কোর্ট জিনিসটা বিবেচনা করবেন বলেছেন, বিবেচনায় থাক। কিন্তু আমি জানি রাস্তায় আন্দোলন না থাকলে পরে সুপ্রিম কোর্টও বিবেচনা করে না। কাজেই যদি এমন হয় যে করোনার সময় সমস্ত নিয়ম ভেঙে সরকার এবং মালিকপক্ষ শ্রমিকদের ওপর আক্রমণ নামাতে পারে এইভাবে, 8 ঘন্টাকে 12 ঘন্টা করে দিলাম, তারা করোনাকালে শ্রমিকপক্ষও যেটা পারে সেটা হলো যে তারাই করোনা আইন মানবেন না, তারা উল্টো দিকে যাবেন এবং এই ধরনের আইনগুলোকে আটকানোর চেষ্টাটা করবেন। আইনগুলোকে আটকাবার চেষ্টা কিন্তু করার রাস্তা অনেক খোলা আছে। করোনার জন্য যার সুযোগ নেওয়া যাচ্ছে না, আমি বলবো করোনার বিধিনিষেধের জন্য যদি অসুবিধাটা থাকে, সরকারের কাছে পরিষ্কার বলা দরকার, আইন যদি আপনি বদলান তাহলে এই সময় কিন্তু বিধিনিষেধ আমি মানব না। অত্যন্ত কড়া স্ট্যান্ড না নিলে পরে ওয়ার্কারদের এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির থেকে আপনি কিন্তু কোনো ধরনের সুরাহা বার করতে পারবেন না। পরিস্থিতির পরিবর্তন করা আসলে আপনার সম্ভব হবে না। শেষ কথা যেটা আমি বলতে চাই, কতটা সময় আছে? কত? হ্যাঁ, আরেকটা জিনিসের দিকে আমি নজর দিতে চাইছি, সেটা হলো এই একটা মজার ব্যাপার ঘটেছে। এই দেখবেন করোনা পিরিয়ডে সবচেয়ে বেশি বেড়ে গেছে কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম। দ্রুত এটা বাড়তে শুরু করেছে এবং বেড়ে 1700 থেকে আমার নিজের ধারণা এখন 1800-র কাছাকাছি এসে দাঁড়িয়েছে, যেগুলোর ইস্যু প্রাইস 100 টাকার ইস্যু প্রাইস 1700, এরকম একটা জায়গায় দাঁড়িয়েছে। তো আমি বলবো যেটা, সেটা হচ্ছে এই কোম্পানিগুলো অত্যন্ত ভালো করছে এবং ফলত শেয়ার বাজারে তাদের পরিস্থিতি বেটার হচ্ছে। মুকেশ আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের 1.5 লক্ষ কোটি টাকা ধার ছিল। এই ধারের 43,000 কোটি টাকার মতো সে ফেসবুকের কাছে রিলায়েন্স জিওর একটা শেয়ার বিক্রি করে, প্ল্যাটফর্ম বিক্রি করে টাকাটা আয় করেছে। বাকি যে টাকা, যদি আপনার 43 চলে গিয়ে থাকে, তাহলে পরে আপনার 57,000 কোটি টাকা থাকে। এইটা ধার হিসেবেই থেকে যাওয়ার কথা, এটা ধার হিসেবে নেই আর মুকেশ আম্বানির কোম্পানির। রিলায়েন্স এখন এমন একটা কোম্পানি যেটা আর ধারের ওপর দাঁড়িয়ে নেই। তা ধারের ওপর দাঁড়িয়ে নেই এমন একটা পরিস্থিতি তৈরি হলো, ওটা কী করে? দুটো ব্যাপার এর মধ্যে কাজ করেছে। একটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে লং টার্ম রেপো অপারেশনসের জন্য সস্তা সুদের ঋণপত্রগুলো বাজারে ছেড়েছিল রিজার্ভ ব্যাঙ্কের মারফত, তার একটা বড় অংশ রিলায়েন্স পেয়েছে, রিলায়েন্স কিনেছে বলা যাবে, রিলায়েন্সের হাতে গেছে। রিলায়েন্স তাতে ওর অ্যাসেট বেসটাকে
আগে যে বন্ডগুলো ছিল, যেগুলো সুদের হার বেশি, সেগুলো থেকে বেরিয়ে এসে কম সুদের যে হারে এসেছে, কারণ এই রেটটা হচ্ছে রেপো রেট। রেপো রেটে যে সুদটা যে বন্ডগুলো পেয়েছে তারা, এই বন্ড দিয়ে তারা উঁচু দামি বন্ডগুলোকে বিক্রি করে দিতে পেরেছে, সোয়াপ করা বলে এটাকে। এটা যত করতে পেরেছেন ততই বেশি করে তাদের কিন্তু অ্যাসেট বেসটা অনেক ভালো হয়েছে, অনেক স্ট্রঙ্গার হয়েছে, যার থেকে তারা শেষ পর্যন্ত ঋণ মুক্ত একটা পরিস্থিতি তৈরি করার দিকে নিয়ে যেতে পেরেছে। আর একটা জিনিস আমি খেয়াল করে দেখছি, সেটা হচ্ছে এশিয়ার শ্রেষ্ঠ ধনপতি হিসেবে মুকেশ আম্বানির উত্থান হয়েছে। এখন যেটা দাঁড়িয়েছে, পৃথিবীর 10 জন বড় সফল ধনী মানুষের মধ্যে মুকেশ আম্বানি তার স্থানটা করে নিয়েছেন। মুকেশ আম্বানির যে অ্যাসেট, যেটাকে বলছে $60 বিলিয়ন, পরবর্তী যিনি আছেন এই লিস্টে তিনি তার 1/4 নন, ভারতবর্ষে যারা আছেন। বিপুল পরিমাণে সম্পদ আহরণ করার জায়গায় এই কোম্পানি এবং তার মাথায় যিনি আছেন তিনি এটা করতে পেরেছেন। গোটা জিনিসটাই ঘটলো কিন্তু এই করোনা পরিস্থিতিতে। আর করোনা পরিস্থিতিতে কীভাবে জিনিসটা ঘটে গেল, কেন ঘটতে পারলো, কী ধরনের অপরচুনিটি মুকেশ আম্বানি পেল, এই জিনিসগুলো আমার ধারণা একটু ভালো করে তদন্ত হওয়ার দরকার আছে। আমরা যেগুলো জানি, একটা জিনিস তো জানি, সেটা হচ্ছে লং টার্ম রেপো অপারেশনের যে টাকা, সেই লং টার্ম রেপো অপারেশনের টাকার বেশ বড় অংশটাই রিলায়েন্সের হস্তগত হয়েছে। কিন্তু এছাড়াও আরও কিছু আছে, আরও অনেক কিছু আছে, যাগুলোর মধ্যে দিয়ে আম্বানি কিন্তু আজকে এই জায়গায় এসে দাঁড়াতে পেরেছে করোনা কালে। এই জিনিসটা যারা সচেতন মানুষ, যারা এগুলো নিয়ে ভাবনা চিন্তা করেন, যারা এগুলো নিয়ে মানুষকে বোঝাবার জায়গায় আছেন, আমার আবেদন থাকবে একটা অন্তত পার্লামেন্টে দায়িত্বশীল মানুষেরা এই জিনিসটা একটু পরিষ্কার করে রাখুন যখন পার্লামেন্ট খুলবে, যে কোন জাদু বলে এই পিরিয়ডে, করোনার পিরিয়ডে মুকেশ আম্বানির এত বড় একটা উত্থান হলো, এটা দেখার দরকার আছে। যেখানে সাধারণ মানুষ কর্মাভাবে পীড়িত, যেখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে যারা কাজ ফিরে পাচ্ছেন তারা আগের পিরিয়ডের মাইনে পাচ্ছেন না, যারা কাজ ফিরে পাচ্ছেন তাদের কাজের কন্ডিশন অনেক বেশি শক্ত হচ্ছে, অনেক বেশি স্ট্রিনজেন্ট হচ্ছে। এই যেখানে ভারতবর্ষের পরিস্থিতি, যেখানে ভারতবর্ষের 26% হচ্ছে বেকারির হার, যেখানে ভারতবর্ষের জিডিপির সংকোচন, জিডিপি বাড়ছে না, জিডিপির সংকোচন ঘটছে যে ভারতবর্ষে, সেই ভারতবর্ষে মুকেশ আম্বানির এত বেশি পরিমাণে সম্পদ বাড়ছে কেন, এত বেশি পরিমাণে টাকা তার হাতে যাচ্ছে কি করে, এই জিনিসটা দেখার দরকার আছে বলে আমি মনে করি। আমি শেষ একটি কথা বলবো, সেটাও করোনাকালেরই কথা। করোনা পিরিয়ডে আমি দেখছি যে দুটো প্রচার কিন্তু সাইমালটেনিয়াসলি পাশাপাশি চলছে। একটা হচ্ছে এই করোনা ছড়ানোর পেছনে দায়ী হচ্ছে একটা বিশেষ ধর্ম সম্প্রদায়ের মানুষেরা, যারা ঘেঁটো করে থাকে, এক জায়গায় একজোটে এক বস্তিতে থাকে, তাদের কাছ থেকে এটা বেশি ছড়াচ্ছে, এই কথাগুলো উঠেছে। কথাগুলো একেবারে ভিত্তিহীন এটাই বলবো না, কারণ কিছু প্রমাণও পাওয়া গেছে। কিন্তু এটাও তো দেখা দরকার যে মুম্বাইয়ের ধারাবি বস্তিতে যেখানে মড়ক লেগে গেছে, সেটা কি সব অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা থাকেন? আসলে বোঝা যাচ্ছে যে আর্থিক অবস্থা যাদের দুর্বল, করোনার আক্রমণে তারা সবচেয়ে বেশি পরিমাণে আক্রান্ত হন। দুর্ভাগ্যবশত আমাদের এখানে একটি কমিউনিটি আছে, যে কমিউনিটির মানুষের অধিকাংশ হচ্ছে গরিবের আক্রান্ত হচ্ছেন। এই গরিব যদি ধারাবিতে আসেন, তিনি খ্রিস্টান হলেও আক্রান্ত হবেন। এই গরিব যদি ধারাবিতে আসেন, তিনি মুসলিম হলেও আক্রান্ত হবেন। এই গরিব যদি হিন্দু হন, ধারাবিতে আসেন, তারও কিন্তু একই জিনিসটা, ওই রক্তের রঙটা একই। আসলে দারিদ্রতাকে এই জায়গায় নিয়ে ফেলেছে। আমার মনে হয় এই কথাগুলো যত জোরের সাথে বলার দরকার, আমাদের বামপন্থী বন্ধুরা অত জোরের সাথে এই কথাটা বলছেন না। করোনা আক্রমণ করছে দরিদ্র মানুষকে, যারা সোশ্যাল ডিস্টেন্সিং রাখতে পারছে না, এইটা জোর দিয়ে বলা দরকার। এবং এইখানে ধর্মীয় বিভেদের কোনো কথাই ওঠে না। ধারাবির বস্তিতে থাকা হিন্দু, তিনিও সমানভাবে আক্রান্ত হচ্ছেন।
এটা কেন বামপন্থীরা বলছেন না আমি জিনিসটা বুঝছি না। দ্বিতীয় একটা কথা অদ্ভুত, এই রোগটাকে বলা হচ্ছে এটা চীনা রোগ, চীনা ভাইরাস, চীন থেকে আসা এই বস্তুটি। মনে রাখবেন 2018-19 সালে যখন একটা ফ্লু হয়েছিল, মরক লেগে গেছিল, এই মরকটা শুরু হয়েছিল আমেরিকা থেকে। আমেরিকা চিরকালেই ধনী দেশ, তারাই ফ্লুটার নাম দিয়ে দিলেন স্প্যানিশ ফ্লু, স্পেন থেকেই নাকি এটা ছড়াচ্ছে। আমরা যদি ঠিক ইতিহাসটা ঠিক মতো কনস্ট্রাক্ট করি তাহলে ওটাকে বলতে হবে স্প্যানিশ ফ্লু না, 18-19 যেটা হয়েছিল সেটা স্প্যানিশ ফ্লু না, সেটা আমেরিকান ফ্লু, যদি অরিজিনের দিক থেকে জিনিসটাকে ধরার চেষ্টাটা করা হয়। এখন এটা এইভাবে দেখে যদি বলি যে এটা অরিজিন করেছে চীন থেকে, কাজে এটা চাইনিজ ফ্লু, আমার ওইভাবে বলার কিছু থাকবে না। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার আমি দেখতে পাচ্ছি, চীন প্রথমেই এটা ঘোষণা করেছে যে এটা যে সংক্রামক আমরা বুঝছি না, সার্সের মতো সংক্রামক অথবা তার চেয়ে বেশি সংক্রামক হতে পারে। 2, যখন বোঝা গেল একটা বড় সিটি উহান বিপন্ন, চীন কোনো দিকে না থাকিয়ে সেই উহানে 10 সপ্তাহ, হ্যাঁ 10 সপ্তাহ, 10 সপ্তাহ মানে হচ্ছে আপনার 70 দিন, 10 সপ্তাহ আপনি লকডাউন করলেন উহানে, এবং উহান সিটি থেকে বাইরে বেরোবার রাস্তা সমস্ত বন্ধ রাখা হলো, বড় শহরে ছড়াতে দেওয়া বন্ধ করা হলো। শুধু তাই নয়, উহানে রোগটা যে ছড়ালো এবং উহান সিটির যাদের দায়িত্ব আছেন তারা এই ব্যাপারটা সম্পর্কে যথেষ্ট সতর্ক হলেন না, মানুষের প্রাণের দাম কি সেটা তারা ভালো করে বুঝলেন না। এইটা নিয়ে চীনা কমিউনিস্ট পার্টি তদন্ত করলেন, তদন্ত করার পরে উহানের যিনি পার্টির সেক্রেটারি তাকে অপসারণ করা হয়েছে। অর্থাৎ মানুষের প্রাণের দামকে কত গুরুত্ব চীন দিয়েছে এইটা আমাদের বুঝতে হবে। উহান 10 সপ্তাহ লকডাউনে থাকলো, তারপর যখন খুলল তখন দেখা গেল উহান থেকেই আপনার স্যানিটারি ন্যাপকিন, আপনার স্যানিটাইজেশনের পিপি মাস্ক এবং স্যানিটাইজেশনের যাবতীয় উপাদান, এগুলো কিন্তু আপনার উহান থেকেই এক্সপোর্ট হওয়া শুরু হয়ে গেল। তার মানে বোঝা যাচ্ছে যেটা হচ্ছে চীনে যারা আছেন ক্ষমতায় তারা অন্তত মানুষের প্রাণের যে দাম এটা যথাযথ গুরুত্বটা দিয়েছেন। এবং চীনা ভাইরাস করার আগে বলা দরকার চীন যেভাবে এই রোগটাকে ঠেকাবার চেষ্টাটা করেছে, যেভাবে এর পরিসরটাকে কমিয়ে এনেছেন ক্রমশ, এটার জন্য তাদের ধন্যবাদ দেওয়া দরকার। এই পরিসর কমানোর কাজটা কিন্তু আমেরিকা করতে পারেনি। এখানে গরিব কালো মানুষেরা দলে দলে মরেছেন, গণকবরে গেছেন, তারা কেউ ভালো করে তাকিয়েও দেখেননি। উহান দেখিয়েছে মানুষের প্রাণের কি দাম, আর মিনিয়াপলিসও দেখালো যে মানুষের প্রাণের কি দাম। মানুষের প্রাণের দামকে কেয়ার না করার জায়গাটা রয়েছে আপনার এই সমস্ত পুঁজিবাদী অর্থনীতিগুলোতে, যেখানে করোনা মরক হিসেবে ছড়িয়ে পড়তে শুরু করলো। আমরা যদি এই দিক থেকে জিনিসটাকে দেখার চেষ্টা করি তাহলে এটাকে চীনা ভাইরাস করে চিৎকার করার বদলে মানুষের প্রাণ রক্ষা করার জন্য চীনের যে অবদান, এই অবদানটাকে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে মানুষের কাছে প্রচারে নিয়ে যেতে হবে বলে আমি মনে করছি। ঠিক আছে, হয়েছে।